সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। ক্ষমতা গ্রহণ করার পর গতকাল ছিল বিএনপি সরকারের প্রথম দিন। তাদের দিনটা শুরু হয় ক্যাবিনেট মিটিং দিয়ে। সেই মিটিংয়ে সরকার পরবর্তী ৮০ দিন কী করবে তাই নিয়ে আলোচনা হয়। তবে সেই বিষয়গুলি কী তা স্পষ্ট করে বলা হয় না। কিন্তু রাতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যখন প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেই ভাষণে কিছু কিছু বিষয় তুলে ধরেন। সেই বিষয়গুলো থেকে বোঝা যায় যে সরকার ১৮০ দিনে কী করতে চাচ্ছে। কিন্তু এই তারেক রহমান কখন ভাষণ দিবেন এটি নিয়ে শুরুতেই হয় গলদ। প্রথমে সরকারের পক্ষ থেকে জানানো হয় তিনি বিকাল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। সবাই সেভাবেই তৈরি থাকে। কিন্তু পরবর্তীতে সরকার থেকে জানানো হয় তারেক রহমান বিকাল ৫টায় নয়, ভাষণ দেবেন রাত ১০টার সময়। মানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কখন ভাষণ দিবেন সেটি নিয়ে গলদ। আর এখন তো সোশ্যাল মিডিয়া ট্রেন্ড জানেন, কোনো কিছু পেলেই মানুষ মজা নিতে শুরু করে। অনেকে এটি নিয়েও মজা করে, বলে রাত ১০টার সময় ঠিক থাকবে তো। তবে নির্ধারিত সময়ের আগেই রাত ৯টা ৪৫ তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেওয়া তারেক রহমানের এই প্রথম ভাষণ অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন সংবাদ মাধ্যম তো বটেই, সাধারণ মানুষ অপেক্ষা করছিল এই ভাষণের জন্য। তারা আসলে জানতে চাচ্ছিল তারেক রহমান কি বলে সে বিষয়ে। আমি ভাষণটি শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সত্যিকার অর্থেই বর্তমান বাংলাদেশের যে সমস্যা সেটি ধরতে পেরেছেন। যেমন রমজান আসলে সাধারণত সারা বিশ্বে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সেখানে ব্যবসায়ীরা সংযত হয়, দ্রব্যমূল্যের দাম কম রাখে অথবা সৎভাবে ব্যবসা করার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশে ঘটে ঠিক তার উল্টো। রোজা আসলে আমাদের এখানে সব কিছুর দাম বেড়ে যায়। ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট তৈরি করে, সারা বছরই থাকে, তবে রমজান মাসে সেটি বেশি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই রমজানকে লক্ষ্য করে ইতিমধ্যেই ব্যবসায়ীরা সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তারেক রহমান এই ব্যাপারটি খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এবং এটি নিয়ে কথাও বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসার মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। কথা ভালো, কিন্তু ব্যবসায়ীরা কে মানবে? হ্যাঁ, পাগল হয়েছেন আপনি? আমাদের দেশের ব্যবসায়ীরা কি এত ভালো? তারা যদি এতই ভালো হতো তাহলে বাংলাদেশে আজ এই সিচুয়েশন তৈরি হতো? তৈরিই হতো না। তো এই ধরনের অসৎ ব্যবসায়ীকে তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর। গতানুগতিক ভালো কথা, সব সরকারই এই কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দেখা যাক তারেক রহমান এক্ষেত্রে কতটা ব্যতিক্রম হয়। এছাড়াও এই রমজানে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায় তার জন্য তারেক রহমান বলেন, তিনি ইফতার, তারাবি, সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। খুব ভালো কথা। কিন্তু এই যে কিছুদিন আগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়িয়ে নিল, তার দাম কি কমবে? এ ব্যাপারে অবশ্য তারেক রহমান কিছু বলেননি। তো দেখা যাক কি হয়। এছাড়াও এই মুহূর্তে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে মব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। ইউনূস সরকারের আমলে এই মবের জন্য মানুষ ছিল অতিষ্ঠ, আর আইন শৃঙ্খলা বলতে তো কিছুই ছিল না। বিপদে পড়লে ডাকলে পুলিশও আসতো না। আরে পুলিশ আসবে কি? পুলিশ নিজেই ছিল দৌড়ের উপরে। তো এই বিষয়টি নিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনের প্রদূর্যস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। ভালো, খুব ভালো। বাস্তবায়ন দেখতে চাই, দাবি থাকবে এটি। এছাড়াও মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আর কোনো মব কালচার সহ্য করা হবে না। আমরাও তাই চাই। আর সত্যি কথা বলতে কি, এখন মব আগের মতো আর থাকবেও না। কারণ ইউনূস সরকার না থাকায় যারা মব করতো তারা আর আগের মতো মব করার সাহস পাবে না। তাই এই বিষয়টি নিয়ে আমি আশাবাদী। এছাড়া তারেক রহমান এই যে বিএনপির এমপিরা প্লট নিবে না, শুল্কমুক্ত গাড়ি নিবে না, সেই বিষয়টি মনে করিয়ে দিয়ে বলেন, বিএনপির সংসদীয় দলের প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি থেকে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করবেন না এবং প্লট সুবিধাও নেবেন না। সত্যি বলি, এই যে মন্ত্রী এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেয়, প্লট নেয়, এতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে এদের দুর্নীতি নিয়ে। মন্ত্রী এমপিরা যদি সৎ থাকে তাহলে একটা কেন 10টা প্লট নিক, আমি তাতেও রাজি। কিন্তু বিএনপির এসব মন্ত্রী এমপিরা কি সৎ থাকবে? আমার যথেষ্ট ডাউট আছে। এর কারণও আছে।
কারণ অতীত ইতিহাস খুব একটা ভালো না। লাস্ট যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সময়ের অনেকেই এবারও মন্ত্রী হয়েছে। শুধু তাই না, এমন একজনকে মন্ত্রী করা হয়েছে যার বিরুদ্ধে হত্যা মামলা চলছে। তাই খুব বেশি আশাবাদী হয়েন না। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে দেশ পরিচালনার কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আমি আপনাদের সামনে বলেছিলাম রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এসব সিদ্ধান্ত সেই আদর্শেরই প্রতিফলন। কথা তো অনেক সুন্দর সুন্দর বলেছে, সব সরকারই বলে। তাই প্রশ্ন থেকে যায়, বাস্তবায়ন হবে তো? এর জন্য আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাদের 180 দিনের পরিকল্পনা অতদিনও যেতে হবে না, তার আগেই বুঝে ফেলবো। সত্যি কথা বলতে কি, আমি খুব বেশি আশাবাদী নই, হবার কারণও নেই। কারণ ক্ষমতা নেবার আগে এই সরকারের উপরে ইউনূস সাহেব রেখে গেছে বেশি না 23 লাখ কোটি টাকার বেশি ঋণ। এত বড় ঋণের বোঝা ঘাট থেকে নামাতে হলে ব্যবসায়ীদের সহযোগিতা লাগবেই লাগবে। কিন্তু এদিকে তো আবার তারেক রহমান ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করলেন। তাহলে এখন প্রশ্ন থেকে যায়, কি হবে? সত্যি কথা বলতে কি, তারেক রহমানের এই ভাষণ থেকে আমি যেটি বুঝেছি সেটি হচ্ছে তিনি রোগ ঠিকই ধরতে পেরেছেন, কিন্তু মনে হয় না চিকিৎসা করতে পারবেন। যাই হোক, এটি আমার মত। আমার মতামত ভুল হতেও পারে। তো এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।